আমাদের এই ইউনিভার্স কি ভাবনা চিন্তা করতে পারে, বুঝতে পারে? আমাদের এই ব্রহ্মাণ্ডের কি নিজের চেতনা আছে, নাকি আমাদের এই সম্পূর্ণ ইউনিভার্স কোনো একটি প্রাণীর ব্রেন, নাকি আমাদের ব্রেন নিজেই একটি ইউনিভার্স? কি কানেকশন আছে আমাদের এই ছোট্ট ব্রেনের এই বিশাল আকারের ইউনিভার্সের সাথে? আমাদের এই ইউনিভার্স নিজের তৈরি নিয়মের আধারে কাজ করছে। এখানে নতুন তারা জন্ম হয়, নতুন প্ল্যানেটের তৈরি হয়, নতুন জীবনের শুরু হয় এবং একদিন সবকিছু শেষ হয়ে যায়। আপনি কখনো ভেবেছেন যে এমন কোন জিনিসটি আছে যেটা আমাদের এই দুনিয়ার সাথে আমাদেরকে জুড়ে রেখেছে? যদি মানুষের ভিতর থেকে ওই জিনিসটি চলে যায়, তাহলে সেই ব্যক্তির এই দুনিয়ার সাথে কানেকশন ভেঙে যায় বা কানেকশন ছুটে যায়। আমি কথা বলছি কনসিয়াসনেস, মানে চেতনার। মানব শরীরের চেতনাই ওই জিনিস যেটা একটি মৃত মানুষ এবং একটি জীবিত মানুষের মধ্যে পার্থক্যের তৈরি করে। আপনার কি মনে হয় এই বিশাল আকারের ইউনিভার্স, যেখানে জন্ম আর মৃত্যুর একটি প্রসেস চলছে, যেখানে নতুন তারার জন্ম হয় আর মৃত্যু হয়, এই যে ইউনিভার্স যেটা সবাইকে জীবন দেয়, সত্যি কি এই ইউনিভার্সের নিজের কোনো চেতনা শক্তি আছে যেটা এই সম্পূর্ণ ইউনিভার্সকে চালাচ্ছে? প্রাচীনকাল থেকে মানুষ এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে যে আমাদের এই ইউনিভার্স সত্যি কিভাবে কাজ করে। আর আজও আমরা আমাদের এই ব্রহ্মাণ্ডকে জানার চেষ্টা করে চলেছি। আজ আমরা আমাদের এই ইউনিভার্সকে যেমনটা দেখছি, এটা কিন্তু সবটা সময় এইরকম ছিল না। বিজ্ঞানীদের অনুসারে আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর পূর্বে আমাদের এই ইউনিভার্স বিগ ব্যাংকের মাধ্যমে অস্তিত্বে আসে। সময়ের সাথে সাথে এর মধ্যে অ্যাটম আর মলিকিউলসের তৈরি হয়, তারপর স্টার, প্ল্যানেটস আর গ্যালাক্সির নির্মাণ হতে থাকে। পরে এইখানে নতুন জীবনের শুরু হয়, যেখানে ইউনিভার্স কনসিয়াসনেস বা চেতনা ভরে দেয়। আর আজকের এই চেতনাশীল মানুষ এটা জানার প্রচেষ্টা করছে যে তাদের ভেতরে এই চেতনা কি করে আসলো। আজ আমাদের মানবের এমনটাই মনে হয় যে আমাদের থেকে বুদ্ধিমান এই ইউনিভার্সে আর কেউ নেই। কিন্তু আমরা মানুষ এটা ভুলে যাই, আমরা মানুষ ওই ছোট্ট একটি প্রাণী যারা এই ছোট্ট একটি গ্রহের মধ্যে থাকি। আর ওই গ্রহটি বিশাল আকারের একটি তারাকে পরিক্রমা করছে। আর আমাদের মিল্কি গ্যালাক্সির মধ্যেই এমন বিলিয়ন নক্ষত্র আছে যাদের চারপাশে এমন না জানি আরো কত অসংখ্য গ্রহ পরিক্রমা করছে। আর আমাদের মিল্কি গ্যালাক্সির মতোই এই সম্পূর্ণ ইউনিভার্সে অসংখ্য গ্যালাক্সি মজুদ আছে, যেটা এই সম্পূর্ণ ইউনিভার্সের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন একটু ভেবে দেখুন, এত বিশাল আকারের একটি ইউনিভার্সে এই মানবের যে চেতনা, সেটার কি অস্তিত্ব আছে? আর কি হবে যদি এই সম্পূর্ণ ইউনিভার্সেরও একটি চেতনা থাকে? আমাদের এই ইউনিভার্স ম্যাথমেটিক্যালি ব্যালেন্সড, এমনটা মনে হয় কেউ এটাকে ভেবে চিন্তে তৈরি করেছে। এই মহাবিশ্বে এমন কোনো কিছুই নেই যেটা র্যান্ডাম। এই মহাবিশ্বের সবকিছুর পেছনেই কোনো ফিজিক্যাল ল কাজ করছে, যেটাকে ম্যাথমেটিক্যালি ডিফাইন্ড করা যেতে পারে। প্রতিটি ঘটনাকে ঘটার জন্য কোনো না কোনো একটি কারণ অবশ্যই আছে। বিনা কোনো কারণে এই ইউনিভার্সে কোনো ঘটনা ঘটতেই পারে না। কিছুদিন পূর্বেই ইসরো চন্দ্রযান 3কে চাঁদের ভূমিতে ল্যান্ড করালো। আর এটা এই কারণে করতে পারলো কারণ ইসরোর কাছে চাঁদের একটি ম্যাথমেটিক্যাল ডিটেল তথ্য তার কাছে আছে, যেমন চাঁদের গ্র্যাভিটি কতটা, সেই সাথে চাঁদ পৃথিবীর থেকে কতটা দূরে আছে ইত্যাদি ইত্যাদি। বিজ্ঞানীরা এটা প্রথম থেকেই জানতো তাদেরকে চন্দ্রযানকে ঠিক কতটা গতিতে চাঁদে পাঠাতে হবে, কতটা উচ্চতা থেকে এবং কতটা অ্যাঙ্গেলে থ্রাস্ট জেনারেট করতে হবে, এবং সেই সাথে ওই থ্রাস্টারের সাহায্যে কতটা ফোর্সের তৈরি করতে হবে যেন বিনা কোনো ক্র্যাশ ল্যান্ডিংয়ে সেটা চাঁদের সারফেসে সঠিকভাবে ল্যান্ড করতে পারে। আমি এমনটাই বলতে চাচ্ছি যে আমাদের এই সম্পূর্ণ মহাবিশ্ব গাণিতিকভাবে সংজ্ঞায়িত, মানে ম্যাথমেটিক্যালি ডিফাইন্ড। আর এখানে এলোমেলোভাবে কোনো কিছুই হচ্ছে না, আর প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। এখন মনে করুন, যদি চাঁদের গ্র্যাভিটি র্যান্ডাম হতো, মানে কখনো চাঁদের গ্র্যাভিটি অনেকটাই বেশি আবার অনেকটাই কম, তাহলে কি এমন অবস্থাতে আমরা চাঁদে চন্দ্রযান 3কে ল্যান্ড করাতে পারতাম না, তাই না? আর বিজ্ঞানীদেরও এই প্রশ্নটি সবটা সময় মাথায় ঘোরে যে সম্পূর্ণ মহাবিশ্ব এতটা পারফেক্টভাবে কিভাবে কাজ করছে। এর মানে কেউ তো অবশ্যই আছে যে এই মহাবিশ্বকে পারফেক্টলি ডিজাইন করেছে, অথবা আমাদের এই সম্পূর্ণ মহাবিশ্ব নিজেই একটি এমন বিশাল জীব যার মধ্যে চেতনা আছে। ইদানিং বিজ্ঞানীরা আমাদের ইউনিভার্স আর মানব ব্রেনের মধ্যে কিছু সমানতার খোঁজ পেয়েছে, যার থেকে কিছুটা হলেও এমনটা প্রুফ হয় যে আমাদের এই সম্পূর্ণ মহাবিশ্ব নিজেই একটি প্রাণী। আর হতে পারে আমাদের এই মহাবিশ্ব একটি বিশাল আকারের প্রাণীর ব্রেন, আর যার মধ্যে আমরা সবাই আছি। হতে পারে আমার এই কথাগুলো আপনার অদ্ভুত লাগছে,
কিন্তু তারপরও আমি এমনটা রিকোয়েস্ট করব যে আপনি একবার হলেও বিজ্ঞানীদের দ্বারা দেওয়া ওই সমস্ত সিমিলারিটিকে দেখুন যেখানে মানব ব্রেন আর ইউনিভার্সের সাথে সম্পূর্ণ মিল খেয়ে যায়। কিছু বিজ্ঞানীরা অবজারভেবল ইউনিভার্স আর লিভিং ব্রেনের মধ্যে অদ্ভুত রকমের সিমিলারিটি পেয়েছে। আপনি এই 3টি চিত্রকে দেখুন, আপনার মনে হবে এখানে ডিপ স্পেসকে ক্যাপচার করা হয়েছে। এর মধ্যে এই 2টি পিকচারকে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দ্বারা ক্যাপচার করা হয়েছে, কিন্তু এই পিকচারটি স্পেসের নয়। 2021 সালে ফটো মাইক্রোগ্রাফিক কম্পিটিশনে এই পিকচারটি 3য় নম্বরে এসেছিল। এই পিকচারে প্রায় 3 লাখ নিউরনসকে ক্যাপচার করা হয়েছে। বিজ্ঞানীরা সুপার কম্পিউটারের সাহায্যে ব্রহ্মাণ্ডের এভলিউশনের সিমুলেশনকে রিক্রিয়েট করে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লাখো আলোকবর্ষ জুড়ে ছড়িয়ে থাকা আমাদের এই মহাবিশ্ব, যেখানে অসংখ্য গ্যালাক্সির ক্লাস্টার একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। গ্যালাক্সির এই বিশাল ক্লাস্টার একে অপরের সাথে জুড়ে একটি নেটওয়ার্কের তৈরি করে, যেটাকে কসমিক ওয়েভ বলা হয়ে থাকে। 2 জন ইটালিয়ান বিজ্ঞানী, ফ্র্যাঙ্কো বাজা, ইনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট ছিলেন, আর অ্যালবার্টো ফ্যালিটো, ইনি একজন নিউরোসার্জন ছিলেন। তারা 2020 সালের নভেম্বরে মানব ব্রেন আর কসমিক ওয়েভকে নিয়ে তাদের দ্বারা করা রিসার্চের রেজাল্টকে দুনিয়ার সামনে রাখেন। আর এই রিসার্চ থেকে যে পরিণাম সামনে আসে, যেটা সম্পূর্ণ বিশ্বকে অবাক করে। এই 2 বিজ্ঞানী মানবের ব্রেনের মধ্যে যে নিউরনসের নেটওয়ার্ক আছে আর আমাদের মহাবিশ্বে যে গ্যালাক্সির কসমিক নেটওয়ার্ক আছে সেটার তুলনা করেন। তখন তারা এমনটাই বুঝতে পারেন মানবের ব্রেন আর আমাদের এই মহাবিশ্বের সাথে অধিক কোনো পার্থক্য নেই। যদি আমরা এর আকারকে ছেড়ে দিই তাহলে আপনি এখানে এই 2টি পিকচারকে দেখুন, যেখানে একদিকে মানব ব্রেন আছে তো অপরদিকে আমাদের এই মহাবিশ্ব। তাহলে এইখানে কি কোনো এটা কাকতালীয় ঘটনা, যেখানে মানব ব্রেন আর মহাবিশ্ব একে অপরের সাথে মিলে যাচ্ছে? হয়তো এটা কোনো কাকতালীয় ঘটনা হতেই পারে, কিন্তু আপনি এখন আরেকটি সিমিলারিটি দেখুন। আমাদের ব্রেনের যে নিউরন নেটওয়ার্ক আছে, এটাকে যদি আমরা ব্রহ্মাণ্ডের সমান স্কেলে পরিমাপ করি, তাহলে যেভাবে আমাদের এই ব্রহ্মাণ্ডে ম্যাটার ডিস্ট্রিবিউট হয়ে আছে, ঠিক একই রকমভাবে আমাদের ব্রেনের মধ্যেও সেল ডিস্ট্রিবিউট হয়ে আছে, যেটা গাণিতিক দিক থেকে একদমই অভিন্ন। এবং কি প্রতিটি নিউরন নোডের মধ্যে এভারেজ 4টি কানেকশন হয়ে থাকে। অপরদিকে আমাদের এই ইউনিভার্সের গ্যালাকটিক নোডের মধ্যে এভারেজ 5টি কানেকশন হয়ে থাকে। বিজ্ঞানীরা এমনটাই মনে করেন আমাদের ব্রেন আর মহাবিশ্বের কম্পোজিশন একদম প্রায় সেম। অপরদিকে আমাদের ব্রেনের রেশিও এবং প্রপোর্শন ব্রহ্মাণ্ডের সাথে মিল খায়। যেমন ব্রেনের মধ্যে মজুদ থাকা সব নিউরনসের ম্যাস সম্পূর্ণ ব্রেনের প্রায় 30% হয়ে থাকে। ঠিক একই রকমভাবে আমাদের এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে যতটা ম্যাটার আছে, যার মধ্যে ব্রহ্মাণ্ডের সব গ্যালাক্সি এবং তার মধ্যে থাকা সব তারা, গ্রহ, উল্কাপিণ্ড ইত্যাদি, এই সবকিছু টোটাল ম্যাস সম্পূর্ণ মহাবিশ্বের 30%। এখানেই সবকিছু শেষ নয়। মানব ব্রেনের 77% অংশ জল দ্বারা তৈরি। অপরদিকে ইউনিভার্সের 77% ভাগ ডার্ক এনার্জি। এই দুটির মধ্যে সিমিলারিটি এটাই যে জল মানব ব্রেনকে আর ডার্ক এনার্জি ইউনিভার্সকে চালাতে সাহায্য করছে। মানব ব্রেনের মধ্যে ককলিয়া নামের একটি অঙ্গ হয়ে থাকে, যেটা আমাদের কানের অংশে থাকে। এটার গঠন, রেশিও সেটা ইউনিভার্সে মজুদ থাকা স্পাইরাল গ্যালাক্সির মতোই। তাহলে কি মহাবিশ্বের এই হিউম্যান ব্রেনের সাথে সিমিলারিটি এটাই দেখায় যে আমাদের এই ব্রহ্মাণ্ড একটি বড় প্রাণীর ব্রেন, আর যেখানে আমরা আছি? বিজ্ঞানীরা এমনটাই মনে করে যদি ব্রহ্মাণ্ডকে একটি বড় প্রাণীর ব্রেন মনে করা হয়, তাহলে বিজ্ঞানের যে ফান্ডামেন্টাল কিছু প্রবলেম আছে সেগুলোকে সলভ করা যেতে পারে। বিজ্ঞানের বেশ কয়েক দশক থেকে জেনারেল থিওরি অফ রিলেটিভিটিকে বোঝার প্রচেষ্টা করে আসছে, যেটাকে কোয়ান্টাম ফিজিক্সের সাথে কখনোই মেলানো যায় না। বৃহৎ স্কেলে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আমাদেরকে বুঝতে সাহায্য করে। অপরদিকে কোয়ান্টাম থিওরি আমাদের সূক্ষ্ম স্তরে ইউনিভার্সকে বুঝতে সাহায্য করে। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি সূক্ষ্ম স্তরে গিয়ে ফেল হয়ে যায়, অপরদিকে কোয়ান্টাম থিওরি বড় স্কেলে গিয়ে ফেল হয়ে যায়। কিন্তু যদি কোনোভাবে আমাদের এই ইউনিভার্স বড় কোনো প্রাণীর ব্রেন হয়ে থাকে, তাহলে তার থেকে বিজ্ঞানের যে ফান্ডামেন্টাল প্রবলেম আছে তাহলে সেটাকে সহজেই সলভ করা যেতে পারবে। যদি ব্রেনের কথা বলি, তাহলে সেখানে ইলেকট্রিক সিগন্যাল 0.5 মিটার থেকে 100 মিটার পর্যন্ত প্রতি সেকেন্ডের গতিতে ট্রাভেল করে। অপরদিকে ব্রহ্মাণ্ডের যে কসমিক নেটওয়ার্ক আছে সেটা আলোর গতিতে প্রায় 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে ট্রাভেল করছে। ব্রহ্মাণ্ডে এই আলোর গতি আমাদের জন্য যতই দ্রুত বা ফাস্ট হোক না কেন, কিন্তু যেমনটা আমাদের এই ব্রহ্মাণ্ড বড় বা বৃহৎ, ওই হিসেবে ব্রহ্মাণ্ডের দিক থেকে আলোর এই গতি ভীষণই কম। যেমনটা আমরা জানি, আমাদের সবথেকে কাছের যে প্রতিবেশী গ্যালাক্সি আছে তাদের মধ্যে একটি হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি,
যেটা আমাদের থেকে প্রায় 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে অবস্থান করছে। এর মানে যদি আমরা আমাদের পৃথিবীর থেকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে কোনো সিগন্যাল পাঠাই, তাহলে সেই সিগন্যালকে আলোর গতিতে ট্রাভেল করলেও 2.5 মিলিয়ন বছর সময় লাগবে অ্যান্ড্রোমেডা পর্যন্ত পৌঁছাতে। তাহলে আপনি এখানে বুঝতে পারছেন ব্রহ্মাণ্ডের সাপেক্ষে আলোর গতি কতটা স্লো। যেমনটা আমরা জানি, যদি আমাদের ব্রেনের মধ্যে কোনো থট আসে, তাহলে আমাদের নিউরনের ইন্টারেক্ট করতে অধিক সময় লাগে না। যদিও আমাদের ব্রেনের সিগন্যাল 0.5 মিটার থেকে শুরু করে 100 মিটার প্রতি সেকেন্ডের গতিতে ট্রাভেল করে, আর চোখের পলকেই আমাদের ব্রেনের মধ্যে না জানি কতগুলো থটসের তৈরি হয়ে যায়। কিন্তু যদি আমরা ব্রহ্মাণ্ডের কথা বলি, আমাদের এই ব্রহ্মাণ্ড যে প্রাণীরই ব্রেন হোক না কেন, তাকে যে কোনো একটি থটকে কমপ্লিট করতে বিলিয়ন বছরের সময় লেগে যাবে। কারণ তার ব্রেনের মধ্যে তো আলোর গতিতে যে কোনো ইনফরমেশন ট্রাভেল করছে, আর এই ব্রহ্মাণ্ড এতটাই বিশাল যে ওই ইনফরমেশনকে প্রসেস হতে বিলিয়ন বছরের সময় তো লাগবেই। কিন্তু একটি বিষয়ের ওপর খেয়াল করুন, আমাদের দৃষ্টি থেকে ব্রহ্মাণ্ডকে একটি থটকে কমপ্লিট করতে বিলিয়ন বছরের সময় লাগছে, কিন্তু ব্রহ্মাণ্ড যে প্রাণীর একটি ব্রেন, কিন্তু ওই জীবের জন্য তো এই বিলিয়ন বছর শুধুমাত্র একটি চোখের পলকের সমান। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সত্যি কি আমাদের এই ব্রহ্মাণ্ড কোনো ভাবনা চিন্তা করতে পারে? এমনটা কি হতে পারে যে আমাদের ব্রহ্মাণ্ডের কাছেও নিজস্ব কোনো চেতনা আছে?